সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরের অতি গুরুত্বপূর্ণ 450টি অঙ্ক এবং এগুলো অবশ্যই সাজেশনমূলক অঙ্ক। বেশ কিছু অঙ্ক থেকে বাছাবাছি করে অতি গুরুত্বপূর্ণগুলো আপনাদের জন্য এখানে তুলে দেওয়া হয়েছে। আমি এ পর্যন্ত 100+ অঙ্ক সমাধান করে ইউটিউবে আপলোড করে দিয়েছি। আপনারা সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখবেন। আর আমার কাছে যদি খাদ্য অধিদপ্তরের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান এই সাজেশনগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। তো চলেন আমরা আজকের আলোচনাটা শুরু করি। তো দেখেন, আজকে আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করব। এই অঙ্কটা কিন্তু অনেকবার আমি আপনাদের করে দিয়েছি, তারপরেও যেহেতু অতি গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, এই জন্য আমি যেহেতু সামনে এসেছে আরও একবার আপনাদেরকে করে দিচ্ছি। তো দেখেন, বলা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি 3 ভাগের 2 ভাগ হতে বড়, অর্থাৎ 2 ভাগ 3 হতে বড়। তো এটা এখানে অ্যান্সারটা দেয়াই রয়েছে যে খ নম্বর যে অ্যান্সারটা সেটা রাইট। তো আমরা কিভাবে কম্পেয়ার করব যে আসলে কোনটা বড় কোনটা ছোট? এজন্য আমাদের করতে হবে কি, আমাদের ভগ্নাংশগুলো সিরিয়ালি লিখতে হবে। 2 ভাগ 3, এরপরে রয়েছে 33, তার নিচে 50, এরপরে এটা 8 ভাগ 11, তারপরে এটা উপরে 3, তার নিচে 5 এবং সবশেষে 13, তার নিচে 27। আমরা করব কি, কোনাকুনি গুণ করে কম্পেয়ার করব। যেমন আমরা যদি বলি যে এই যে দুটো ভগ্নাংশ রয়েছে, এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট কোনটা বড়, এটা বের করার জন্য আমাদের করতে হবে কি, এই কোণাটা প্রথমে গুণ করে এর নিচে বসাতে হবে ফলাফলটা, এরপরে এই কোণাটা গুণ করে এর নিচে বসাতে হবে ফলাফলটা। বলেন তো দেখি, 50 দুগুণ কত? 100, আর 3 33 কত? 99। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন কোনটা বড়, 100 বড়, 99 ছোট। তাহলে আমরা এই ভগ্নাংশটাকে কেটে দেব। যেহেতু বড়টা বের করতে বলেছে তাই বড়টাকে রাখবো, আর বড় বরাবর 2 ভাগ 3 এটা এখনো বড়। তার মানে আমরা বলতে পারি 2 ভাগ 3 আর 33 ভাগ 50 এই দুটো ভগ্নাংশের মধ্যে এটা বড় আর এটা ছোট। এবার এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করব। তো কিভাবে কম্পেয়ারটা হবে দেখেন, তার মানে আমরা 11 আর 2 গুণ করব প্রথমে, 3 আর 8 গুণ করব তারপরে। তাহলে 11 আর 2 গুণ করলে 11 দুগুণ 22, প্রথমটার নিচে বসাতে হবে, আর 3 আর 8 গুণ করলে 3 8 24 এটার নিচে বসাতে হবে। তাহলে 22 ছোট, 24 বড়। তাহলে নিঃসন্দেহে বলা যায় 8 ভাগ 11 যে ভগ্নাংশটা রয়েছে সেটাই আমাদের বড় ভগ্নাংশ। এই জন্য 8 ভাগ 11 কিন্তু এখানে অ্যান্সার হয়েছে। আমরা এবারের পরে যে অঙ্কটা রয়েছে, সম্ভবত এটা 105 নম্বর অঙ্ক ছিল, আমরা এবার 106 নম্বর অঙ্কে চলে যাব। 106 নম্বর অঙ্কটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। CONIC উচ্চারণ কনিক। শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা আসলে কত হবে? ওকে, তো এখানে বর্ণ কয়টা আছে মোট? 1 2 3 4 5টা। তাহলে আমরা শব্দটা লিখি CONIC, কনিক। এই শব্দটার বলা হচ্ছে যে বিন্যাস সংখ্যা কত। তো আপনারা নিশ্চয়ই পারমুটেশন এবং কম্বিনেশন এর সূত্র জানেন। একটাকে আমরা বলি NPR আর একটাকে বলি আমরা NCR। এটা একটা জিনিস, এটা একটা জিনিস। তো এই দুটো দিয়ে যদি আমরা করতে চাই, অর্থাৎ বিন্যাস মানে পারমুটেশন দিয়ে যদি আমরা অঙ্কটা করতে চাই তাহলে কিন্তু একটু সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা করব কি, আমরা সরাসরি ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে এর মানটা নির্ণয় করব। ফ্যাক্টোরিয়াল কি? এই চিহ্নটাকে আমরা বলি ফ্যাক্টোরিয়াল। আমি যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল তার মান কিন্তু 120। আমি যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল তার মান কিন্তু 24। এখন আমি কিভাবে বলছি এই জিনিসগুলো মনে রাখেন। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 গুণন 3 গুণন 2 গুণন 1। তার মানে যার সাথে ফ্যাক্টোরিয়াল চিহ্ন বা বিস্ময় সূচকের মতো চিহ্নটা থাকবে, সিরিয়াল অনুযায়ী গুণ করতে হবে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত। 3 4 12, 12 2 24, 24 1 24। এই যে দেখেন এভাবে হয়েছে। তো একইভাবে 5 ফ্যাক্টোরিয়াল 120 হবে, নিশ্চয়ই বুঝতে পারছেন এখন। তো এখানে যেহেতু 5টা আলাদা আলাদা বর্ণ আছে, তো সেক্ষেত্রে আমরা লিখব 5 ফ্যাক্টোরিয়াল। এবং দেখা যাচ্ছে সি বর্ণটা 2 বার আছে, ওই জন্য ভাগটান দিয়ে নিচে লিখব 2 ফ্যাক্টোরিয়াল। যদি আরও একটা ডাবল থাকতো তাহলে গুণ দিয়ে নিচে যতটা থাকতো তত ফ্যাক্টোরিয়াল লিখতাম। তো এটার ক্যালকুলেশন কি হবে? 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণন 1। তাহলে 1 1 ক্রস 2 2 ক্রস, 3 4 12, 5 12 60। তাহলে অ্যান্সার কত? 60। দেখেন অ্যান্সার 60 কোথায় রয়েছে? আমাদের কিন্তু সি নাম্বার অপশনে 60 রয়েছে, তাই সি নাম্বারটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আসেন পরেরটাতে। পরেরটা দেখেন, বলা হচ্ছে একটি থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
10 ভাগের 3 ভাগ, 7 ভাগের 5 ভাগ, 5 ভাগের 7 ভাগ, 10 ভাগের 7 ভাগ। তো এটা সম্ভাবনার একটা অঙ্ক, যেহেতু এখানে সম্ভাবনা বলেছে যে সম্ভাবনা কত, তো আমরা সম্ভাবনার সূত্র কি জানি বলেন তো দেখি। সম্ভাবনা ইকুয়াল উপরে হচ্ছে অনুকূল ঘটনা, নিচে হচ্ছে আমাদের মোট ঘটনা। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা সম্ভাবনার রুল বা সূত্র, ঠিক আছে। তো সম্ভাবনার এই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি, যেহেতু বলা আছে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো, তাহলে মোট বল কয়টা আছে বলেন তো। আমাদের এখানে মোট বল আছে 20, 10 × 30, 5 × 35টি, তাহলে 35টি মোট বল। তাহলে মোট ঘটনা এখানে কিন্তু 35 বা 35। এবারে আমরা অনুকূল ঘটনা খুঁজে বের করব। অনুকূল ঘটনা প্রশ্ন থেকে খুঁজে বের করতে হয়, মানে যেটা চেয়েছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা বলেন তো, বলটা যদি সাদা না হয় তাহলে কি হতে পারে? হয় নীল হতে পারে অথবা কালো হতে পারে। তাহলে 20 আর 5 = 25, তাহলে অনুকূল ঘটনা হচ্ছে 25। তাহলে উপরে দিয়ে দিব আমরা 25, কাটাকাটি করব, 5 × 5 = 25, থাকলো 5, 5 × 7 = 35, তার মানে উপরে 5, তার নিচে কত? 7। নিঃসন্দেহে বুঝতে পারছেন যে বিষয়টা হচ্ছে আমাদের বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আসেন পরেরটাতে। তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে। এখানে বলা হচ্ছে 9a³ b² c², 12a³ bc, 15ab³ c³ এর গসাগু কত? তো আপনারা নিশ্চয়ই বীজগণিতের এই রাশিগুলো যেভাবে আছে সেগুলোর গসাগু করতে জানেন। তাহলে প্রথমে আমরা করব কি, এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোর আমরা গসাগু বের করার চেষ্টা করব। তাহলে সংখ্যাগুলোর গসাগু, তাহলে প্রথমে 9, তারপরে 12, তারপরে 15। গসাগু কিভাবে বের হয়? তাহলে 9 দ্বারা 12কে ভাগ, তাহলে 9 × 1 = 9, থাকবে 3। 3 দ্বারা 9কে ভাগ করলে 3 × 3 = 9, থাকবে 0, তাহলে 3 থাকলো। এবার এই 3 দ্বারা কাকে ভাগ? 15কে ভাগ করব 15কে, তাহলে 3 × 5 = 15 হলো 0। তাহলে কত? 3। তাহলে 3 এসেছে আমাদের সংখ্যাগুলোর গসাগু। তাহলে গসাগু মানে নির্ণেয় গসাগু সংখ্যাগুলো 3। গসাগু মানে হচ্ছে মানে যে জিনিসটা সব জায়গাতেই আছে এটা খুঁজে বের করতে হয়। তো এখানে a³ আছে, এখানে কি আছে? না, এখানে a² আছে। এখানে কি আছে? এখানে শুধু a আছে। এই জন্য সব জায়গাতে a আছে ধরে নিতে হবে, তার মানে একটা a হবে, মানে কমন জিনিসটা। যদি a³ এখানেও থাকতো, এখানেও থাকতো, এখানেও থাকতো, তাহলে আমরা নিতাম। যেহেতু a এখানে আছে, এখানে 2টা আছে, কিন্তু এখানে তো একটা, ওই জন্য একটা নিব, মানে সবচেয়ে ছোট যেটা সেটা। এবার আসেন b² আছে, b আছে, b³ আছে, তাহলে ছোট কোনটা? b নিলাম। এরপর আসেন c² আছে, c আছে, c³ আছে, সবচেয়ে ছোট c, তাই আমরা c নিয়েছি। তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে a b c d এর মধ্যে অ্যান্সার হচ্ছে ডি নাম্বার যে অপশনটা 3abc, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার পরেরটাতে আসেন। পরেরটাতে কি বলা হচ্ছে? 109 নম্বর অঙ্কটা বলা হচ্ছে 1 + 2 + 3 + 4 + ... 99 = কত? তো এই ধরনের অঙ্ক করি কি, আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে n × n+1 ভাগ হচ্ছে 2। এই রুলটা অ্যাপ্লাই করে দিলে অঙ্কটা হয়ে যায় সাথে সাথে। তো এখানে n কি? n হচ্ছে পদ সংখ্যা কয়টা আছে সেটা। তাহলে এখানে মোট 99টা পদ আছে, n এর মান 99, 99 + 1 তার মানে হচ্ছে 100, ভাগ কত? 2, কাটাকাটি করব, 50 × 2 = 100, তাহলে 50 আর 99 আপনারা গুণ করেন, যত হবে তত। 0 0 দিয়ে দিলাম, 1 ঘর ক্রস, 5 নং 45 এর 5, হাতে কত? হাতে 4, 5 নং 45 আর 4 কত? 49, তার মানে 0 5 9 4, 4950। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার 4950 কোথায় রয়েছে? এই যে দেখেন বি নম্বর অপশনে রয়েছে 4950। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কিভাবে আমরা সলিউশন করে ফেললাম। এবার আসেন পরেরটাতে। পরেরটাতে কি বলা হচ্ছে দেখেন ভালো করে। বলা হচ্ছে যে xyz = 240 হলে y এর মান কোনটি হতে পারে না। তাহলে আমরা অঙ্কটাকে তুলি। xyz তার মানে ইনটু বা গুণ আকারে আছে, ইকুয়াল হচ্ছে 240। তাহলে নিঃসন্দেহে x এর একটা মান, y এর একটা মান, z এর একটা মান আছে এখানে, এবং এই মানগুলো কিন্তু 0-র চেয়ে বড়। কেননা যে কোনো একটা মান যদি 0 হয়, আমি ধরে নিলাম যে হচ্ছে y এর মান 0, তাহলে কি হবে বলেন তো? x এর মান যাই হোক না কেন আর z এর মান যাই হোক না কেন, এটা কিন্তু আর 240 হতে পারবে না। তাহলে বলা হচ্ছে যে xyz যেহেতু 240, তাহলে y এর মান 0 বাদে অন্য যে কোনো সংখ্যা হতে পারে। এই জন্য y কে কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। আমরা কিন্তু অ্যান্সারগুলো দেখে নিয়েছি, মানে আগেই অঙ্কটা পড়ার সময় অ্যান্সারে চোখ বুলিয়েছি, তাই কিন্তু এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। আদতে আমি র্যান্ডমলি অঙ্কগুলো কিন্তু করে দিচ্ছি আপনাদেরকে। এবার আসেন পরেরটাতে। পরেরটাতে কি বলা হচ্ছে? 125 এর 125% কত? এটা কিন্তু শতকরার অঙ্ক, মনে রাখবেন। কিসের অঙ্ক? শতকরা।
তাহলে আমরা অঙ্কটা বলবো যে 125 এর 125%, ওকে, বের করতে বলেছে যে কত এটা। তাহলে ইকুয়াল 125 এর 125% মানে কি, উপরে 125 তার নিচে কত 100। যদি কাটাকাটি করি 4 25 100 থাকলে 25, 5 25 125। এবার আসেন, তাহলে 5 দ্বারা যদি আমরা 125কে গুণ করি, 5 5 25 5 হাতে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে 1, 5 1 5 আর 1 6, তাহলে 625 ভাগ হলো 4। এবার 4 দিয়ে আমরা কাটাকাটি করব, অথবা আমরা চাইলে এভাবেও ভাগ করতে পারি, এটা আমাদের কাছে সহজ। 4 1 4 হচ্ছে 2, এই 2 আমরা কেটে নামালাম, 4 5 20 থাকলো কত 2, এই 5 আমরা কেটে নামালাম, 4 6 24 থাকলো কত 1, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। 4 দ্বারা 10কে ভাগ করলে 4 2 8, তাহলে বলেন তো 156.2 কোথায় আছে? এই যে দেখেন 156.2। আর যেহেতু এদিকে জায়গা কম বিধায় আমরা আর বাকিটা বের করলাম না। দেখেন এটা 50, এটা 31, এটা 13, তার মানে নিঃসন্দেহে ডি নম্বর অপশনটাই আমাদের রাইট অপশন। তো এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো এ পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তো সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এরপর আসেন আমরা পরের অঙ্কটা করব। তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত? তো একটা আয়তক্ষেত্র কেমন হয় বলেন তো দেখতে। তো আমরা ধরে নিলাম এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, আমরা ছোট করে আয়তক্ষেত্র ধরেন এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটার এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থ। বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে এটা যদি x হয়, এটা কত? এটা হচ্ছে 2x। আনুমানিক কিন্তু আয়তক্ষেত্রটা ধরেছে, তো এটা x হলে এটা 2x। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250, তাহলে বলেন তো আমরা জানি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া, এর সূত্র কি? আমরা জানি যে এরিয়া বা ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা বলতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2x আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে x। তাহলে বলেন তো এরিয়ার ভ্যালু কত আছে? 1250, তাহলে আমরা এরিয়ার জায়গায় 1250 বসাতে পারি, তাহলে 1250 ইকুয়াল 2x²। তো এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি কত লিখতে পারি? 2x² ইকুয়াল টু 1250। তাহলে x² ইকুয়াল টু 1250কে 2 দ্বারা ভাগ করলে 6 2 12, 25 2 50। তাহলে বলেন তো দেখি x ইকুয়াল কি হবে? √625। সুতরাং 625কে রুট করলে কি হবে? 25। তাহলে আমরা বলতে পারি যে কি বের করতে বলেছে বলেন তো দেখি। আমরা প্রস্থ বের করলাম 25 আর দৈর্ঘ্য কত? 25 2 50। যেহেতু দৈর্ঘ্য 2x আর প্রস্থ হচ্ছে x, তাহলে x এর মান 25 আর 2x এর মান হচ্ছে 50। তাহলে কি বের করতে বলেছে বলেন তো দেখি? দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য অবশ্যই 50 মিটার। দেখেন কত সহজেই আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম। এর পরের অঙ্কটা দেখেন, এর পরের অঙ্কটা কিন্তু ভাগ। এই ভাগ কিন্তু আপনাদের জন্য কিছুটা কঠিন হবে হচ্ছে ক্যালকুলেশন করা। তো দেখেন আমি তারপরেও একটু শেখানোর চেষ্টা করছি, যেহেতু একটু সময় আছে হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি অঙ্কগুলো করা হচ্ছে। তো দেখেন x + 3 আর x - 3কে x² - 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তো এটা এই অঙ্কটার ক্ষেত্রে ভাগশেষ জানতে চেয়েছে। আচ্ছা বলেন তো ভাগশেষ কি? তার মানে এটা দিয়ে এটাকে ভাগ করার পর সবার শেষে যেটা থাকবে সেটা ভাগফল কিন্তু না, ভাগশেষ। এই জন্যই অঙ্কটা কঠিন হয়েছে, যেহেতু ভাগশেষ জানতে চাচ্ছে। আচ্ছা আমরা এই জিনিসটা যদি একটু খেয়াল করেন, এখানে x আর x গুণ করলে x², x আর 3 গুণ করলে -3x, x আর 3 আর x গুণ করলে +3x, প্লাসে মাইনাসে -3 আর 3 গুণ করলে 9। তাহলে +3x - 3x ক্রস, তাহলে x² - 9 থাকতেছে। এইটা মানে কিন্তু আসলে এটা, তার মানে আমরা x² - 9 এইটাকে ভাগ করব কি x² - 6 দ্বারা। এখানে লিখলাম x² - 9, আমি একটু এখানেই করে দিচ্ছি। এখন আসেন এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, বলেন তো দেখি আমরা বুঝতে পারতেছি কিছুটা যে অ্যান্সারটা কীরকম হবে, কিন্তু তারপরে ভাগ প্রক্রিয়াটা হচ্ছে সঠিকভাবে করার জন্য আমরা করব কি, এখানে একটা 1 নেব। 1 দ্বারা এটাকে গুণ করলে x², 1 দ্বারা -6কে গুণ করলে -6, তাহলে কি হবে? বিয়োগ। তাহলে প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস আছে, প্লাস করে দিলাম। তাহলে এটা ক্রস, তাহলে কত থাকলো? -3 থাকলো। এটা কারণ এটা +6, তাহলে এই যে -3 অবশিষ্ট থাকতেছে, এটাই কিন্তু আসলে আমাদের ভাগশেষ। অনেকেই কিন্তু এই প্রসেসটা বুঝতে পারেনি, আমি শিওর যে 50-50, 50% যারা ভিডিও দেখছেন তারা বুঝতে পারছেন, বাকি 50%ই কিন্তু বুঝতে পারছেন না। মানে অর্ধেক মানুষ এই জিনিসটা সম্পর্কে জানেনই না, ভাগ প্রক্রিয়ায় বীজগণিতের কিভাবে ক্যালকুলেশন করতে হয়।
তো এই জিনিসগুলো আসলে শিখতে হবে ধীরে ধীরে, এই জন্য পেইড ব্যাচের প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্য আমি বলি যে হচ্ছে আপনারা মোটামুটি 3-4 মাস যদি গণিত একটু ধরে ধরে শিখতে পারেন, তাহলে গণিতের জড়তাটা দূর হয়ে যাবে এবং আপনার যে জায়গাগুলোতে প্রবলেম আছে, যেহেতু চ্যাপ্টার ওয়াইজ করানো হয়, সেই জায়গাগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তো কোর্স ফি হচ্ছে 1020 টাকা। রিটেন এবং এমসিকিউ এই দুটো পার্ট একসাথেই শেখানো হবে, পাশাপাশি পিডিএফ শিট পাবেন, মডেল টেস্ট পাবেন, মানে যত ধরনের সুবিধা আছে আপনারা পাবেন। ক্লাসগুলো প্রত্যেকটাই লাইভ ক্লাস হবে, 60+ ক্লাস হবে এবং জুম অ্যাপে হবে, প্রত্যেকটাই লাইভ ক্লাস এবং ক্লাস শেষে রেকর্ডগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা সেগুলো আজীবন দেখতে পারবেন। তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে বা কথা হবে পরের আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।